কান্তি গাঙ্গুলি, পুরো নাম কান্তিভূষণ গাঙ্গুলি। জন্ম 1943-এর 14 এপ্রিল। আজীবন আপাদমস্তক কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী এই মানুষটি বাস্তবের নায়ক বললেও খুব কম হবে। হ্যাঁ, নায়ক তিনি। সুন্দরবনের আপামর জনগণের কাছে এটাই তার পরিচয়। কারণ আপদে বিপদে মানুষের সাথে মানুষের পাশে থাকার মানুষটির নামই কান্তি গাঙ্গুলি। নমস্কার, আপনারা দেখছেন সংকল্প নিউজ আর আমি শুভেন্দু। আমরা চলে এসেছি আজকের রায়দিঘিতে এবং আমাদের সাথে রয়েছেন বর্ষিয়ান সিপিআইএম নেতা এবং প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। বামফ্রন্ট সরকার থাকাকালীন কান্তিবাবু পশ্চিমবঙ্গের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ছিলেন। তারই উদ্যোগে রায়দিঘির মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে তৈরি হয় রায়দিঘি ব্রিজ। নতুন করে উজ্জীবিত হয় রায়দিঘির অর্থনৈতিক পরিকাঠামো। কান্তি গাঙ্গুলি 2011 সালের পর থেকে দুবার বিধানসভা নির্বাচনে দেবশ্রী রায়ের কাছে পরাজিত হয়েছিলেন। কিন্তু কান্তিবাবুর মতে কমিউনিস্টরা কখনো জেতার জন্য আসেনি, এই সমাজটাকে পাল্টানোর জন্য এসেছে। তাকে প্রতিনিয়ত আমরা সবসময় দেখি মাঠে ঘাটে এবং মানুষের জন্য আন্দোলন করতে, কিন্তু পরপর আমরা দুটো বিধানসভা নির্বাচনে দেখলাম যে আপনি পরাজিত হলেন। এর কারণটা কেন? দেখো, নির্বাচনে হারা জেতা কোনো ব্যাপার না। আমরা কমিউনিস্টরা শুধু জেতার জন্য আসিনি, এই সমাজটাকে পাল্টাবার জন্য আসছি। 47% ভোট পেয়ে আমরা হেরেছি। পশ্চিমবাংলায় একটা বিধানসভাও 47% ভোট পেয়ে কেউ হারেনি। জানতেই চাইলে এসসিসি ছিল 13,000 ভোট, সেটা হয়ে গেল 2,500। বিজেপির ছিল 14,000 ভোট, সেটাও প্রায় 3,000 হয়ে গেল। গত নির্বাচনের সময় ওদের গোপন বোঝাপড়া, অর্থের বিনিময়, যাই হোক ওসব নিয়ে আমরা ভাবি না। নির্বাচনে হারা যেত না, সারা বছরই মানুষের পাশে থাকো, আন্দোলন সংগ্রাম সংগঠিত করো, সমাজটাকে পাল্টাও, এই উদ্দেশ্যে আমরা কমিউনিস্ট পার্টি করি। আপনারা যখন জানতে চাইছেন একটা বিষয় আপনাদের বলি। দেখুন, আমরা একটা কথা বলি সবসময়, তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির একটা গোপন সমঝোতা। কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না, কিন্তু ভবিষ্যৎ প্রমাণ করবে। এমনি ধরুন, নারদা হোক, সারদা হোক, সমস্ত চিটফান্ডের এত বছর হয়ে গেল, সিবিআই কিন্তু তার নড়াচড়া দেখলে বুঝতে পারেন। যদি তৃণমূলের সঙ্গে বিজেপির দ্বন্দ্বই থাকতো, এত প্রমাণ থাকা সত্ত্বেও তৃণমূলের নেতা নেত্রী মন্ত্রীরা সব জেলে তো যেত। পেছনে, পর্দার পেছনে একটা গোপন সমঝোতা। আজ আমি একটা সম্প্রতি একটা ঘটনার কথা বলি আপনাদের, সুন্দরবনের। এই গত 4 দিন আগে এমবি ট্রলার, নাম তার সাগর, সেটা কোস্টাল গার্ডরা ধরল। বহু মূল্যবান জিনিসপত্র তাতে পাওয়া গেল। এই সাগর ট্রলারের মালিককে একসময় তৃণমূলের নেতা ছিল, রায়দিঘির। টোটোর নাম করে জয়েন্ট বাহিনীর সহসভাপতি এবং বিধায়িকা 3 কোটি টাকা নিয়ে চলে গেল, ভাগাভাগি হলো। বহুবার ট্রলার সমুদ্রে ধরা পড়ল বিদেশি মালপত্র সহ। এই ট্রলারগুলো কার, কে মালিক? তখন না তৃণমূল ছিল যিনি ট্রলারের মালিক, এখন তো তিনি বিজেপিতে। তো এই যে 4-5 দিন আগে সাগর ট্রলার ধরা পড়লো, তার মালিকটাকে স্মাগলার। তো সবই তো কেনা বেচা সমঝোতা এদের। আমরা দেখেছি আইলার সময় কিভাবে কান্তিবাবু জলে জঙ্গলে থেকে মানুষের কাছে ছুটে গিয়েছেন। তার ব্যতিক্রম হয়নি 2020-র আমফানেও। নিজে দাঁড়িয়ে থেকে হাতে হাত লাগিয়ে তৈরি করেছেন বাঁধ। মন্ত্রিত্ব নিয়ে তো কী হয়েছে, মানুষকে তো তিনি ভোলেননি। বারে বারে সরব হয়েছেন বিভিন্ন দাবিতে, কর্মীরা ছুটে আসেন তার কাছে। কখনো আমরা দেখছি সাগরদ্বীপের বাঁধ নিয়ে সরব হতে, আবার কখনো দেখছি আমফানের দুর্নীতি নিয়ে রাস্তায় নামতে।
আবার কখনো বা দেখছি রাস্তার বেহাল দশা নিয়ে আন্দোলন করতে। সুন্দরবনের বিষয়ে আসি। আমফানের পরে তো চরম দুর্নীতি, কিছু মানুষ 20,000, তারপর আন্দোলন সংগ্রাম এটা সেটা হওয়ার ফলে কিছু মানুষ 5,000। যারা 20,000 করে পেলেন, আত্মীয় স্বজন, দোতলা, 3তলা, 4তলা বাড়ি, এখানে তো কান ধরে উদ্বোসও হয়েছে। তা রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানেন না যে এই ধরনের দুর্নীতি হয়েছে? কোনো ব্যবস্থা নিয়েছে না? আরেকটা জিনিস যেটা বলার বিষয় স্যার, আমরা দেখেছি যে আপনি আপনার নেতৃত্বে রায়দিঘি অঞ্চলে খুব তার বিরোধিতা হচ্ছে এবং তার প্রতিবাদ মিছিল আপনি করছেন, তার প্রতিবাদে আপনি রাস্তায় নেমেছেন, কিন্তু অন্যান্য জায়গায় দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনার অন্যান্য জায়গায় কোথায় হচ্ছে না? কুলতলিতে, জয়নগর 2, জয়নগর 1, মন্দিরবাজার, কুলপি, নামখানা, সর্বত্রই পথের প্রতিমা, কম বেশি সব জায়গায় এই প্রতিবাদটা হচ্ছে। একটা ভয় ভীতি মানুষের মধ্যে কাজ করে, আর একটা প্রলোভনের হাতছানি। মানুষ কিন্তু তিক্ত, বিরক্ত, তৃণমূলের প্রতি ঘৃণা অপরিসীম। এই প্রলোভন বললাম, সন্ত্রাস বললাম, মানুষ হয়তো একটুখানি চুপ করে আছে, কিন্তু সুযোগ পেলে মানুষ কিন্তু ছবল মারবেই। তারপর এখানে ধরুন এই আমফানে যে বাঁধ ভেঙেছে, কী জবাব দেবেন ওরা? খালি বলে বঞ্চনা। 5,032 কোটি টাকা পেল আয়লায়, তারপর তো এই সরকার 4,000 কোটি টাকা ফেরত চলে গেল। আমফানে যেখানে বাঁধ ভাঙলো সেগুলো আয়লার সময় চিহ্নিতকরণ হয়েছিল, এগুলো কংক্রিটের বাঁধ হবে। এটা টাকা পেলেও খরচা করতে পারে না। আচ্ছা, এই 9 বছরে সুন্দরবনে একটা বাঁধ, একটা ব্রিজ হয়েছে। হাতানিয়া দোয়ানিয়া নদীর ব্রিজটা ওরা করেনি, ওটা কেন্দ্রীয় সরকার, ওটা 117 জাতীয় সড়ক। তো মুখ্যমন্ত্রী তো বললো যে সাগরে হার্ডউড পয়েন্ট, কচুবেড়িয়া নিজেরাই ব্রিজ করব। ওই ব্রিজটা যে হতে দিল না সেই সময়, আমাদের সময় প্রণব মুখার্জি প্রয়াত 2009 সালে আমাকে দিল্লিতে ডেকে নিয়ে হার্ডউড পয়েন্ট, কচুবেড়িয়া এই ব্রিজের ডিপিআর করতে বলল। 3 কোটি টাকা খরচা করে ডিপিআর হলো। তারপর তো তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের সঙ্গে দিল্লির সরকার, রেলমন্ত্রী মমতা আর জাহাজমন্ত্রী মুকুল রায়। জাহাজমন্ত্রী মুকুল রায় এখন বিজেপিতে, আর তৃণমূল নেতৃত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী। চিঠি দিয়ে জাহাজমন্ত্রী জানিয়ে দিল যে সুন্দরবন দপ্তরকে এই ব্রিজটা করতে যেন না দেওয়া হয়। কত বড় সর্বনাশ সেটা করলেন! তা করুন নিজেরা। সাগরের জীবনযাত্রা প্রায় অচল, জোয়ার ভাটা। তিনি সরব হয়েছেন সাগরের বাঁধ তৈরি নিয়ে, প্রশ্ন ছুড়লেন সাগরের বিধায়ক বঙ্কিম হাজরার দিকে। হ্যাঁ, ওই প্রসঙ্গে আসি। আমরা কদিন আগে সাগর গিয়েছিলাম এবং সাগরে বঙ্কিমনগর, সুমতিনগর এবং ধবলাট অঞ্চলগুলো এই অমাবস্যার পর যে কোটাল এসেছিলো সেই কোটালে বাঁধ ভেঙে গিয়েছে এবং ওখানকার মানুষদের একটা দাবি যে আমাদের পাকা বাঁধ নির্মাণ হোক সেই জায়গাটায়। বিধায়কের সাথে যখন আমরা যোগাযোগ করলাম, বিধায়ক সাহেব বললেন যে আমাদের যে কাজ, আমাদের আর কিছু কাজ বাকি আছে, বাকি কাজ আমরা প্রায় কমপ্লিটই করে ফেলেছি। সেই ব্যাপারে কী বলবেন? এইসব কথা বললে লাভটা কী? আগে এই প্রশ্নের জবাব দিই। 5,032 কোটি টাকা তো দিল দিল্লি কংক্রিট বাঁধের জন্য, 777 কিলোমিটারের জন্য। এই 8 বছরে খরচা করা গেল না কেন? এর জবাবটা কে দেবে? বঙ্কিমবাবু চুপ করে আছেন কেন? এই জবাব তো তৃণমূল সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, সেচ দপ্তরকে দিতে হবে। এ তো সরাসরি কোটাল আসবে, আর একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে দাঁড়াবে। এদের তো হেলদোল নেই। আমি তো বলছিলাম যে 9 বছর তো 10 বছর প্রায় একটা নতুন ব্রিজ হয়েছে। আচ্ছা, এখানে গিয়ে দেখুন তো, ঢাকির মুখের ব্রিজটা 90% আমরা শেষ করলাম, জোড়া দিতে পেরেছি। আচ্ছা, এখানেই দেখুন তো, জয়নগর রায়দিঘি রেল লাইনের শিলান্যাস করলো, 1 ইঞ্চি কাজ হয়েছে। রায়দিঘিতে কোল্ড স্টোরেজ, বাসস্ট্যান্ড, মার্কেট কমপ্লেক্স, তার ভিত উঠে গেল, সেখানেই স্তব্ধ, সব চুরি হয়ে গেল। রাস্তাঘাট বেহাল, খানাখন্দে ভরা, 2 বছর ধরে। কোনো হেলদোল আছে?
কোনো হেলদোল নেই। একটা অরাজকতা চলছে, একটা ভূতের রাজত্ব চলছে। তৃণমূল কংগ্রেস সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভালো। চোর জোচ্চোর বাটপারদের দল। গত 4 মাসে 4,777 কোটি টাকা এলো মনরেগা প্রকল্প। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত 3 থেকে 4 কোটি টাকা পেল। 100 দিনের কাজ কোথাও দেখতে পান ছিটেফোঁটা? চারা গাছের বিলির নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎ। এখন তো কেন্দ্রীয় সমীক্ষক দল এসছেন, জানি না ওরা কী করবে শেষ পর্যন্ত। লুট লুট লুট। তৃণমূল কংগ্রেস চোর বাটপাড়দের দল। আর একটা দল, সেও ধর্মের নাম করে দেশটাকে ভাগ করার দল, বিভাজনের রাজনীতি। এর বিরুদ্ধে মানুষ তো সরব প্রতিবাদ করবেই। আর পরিযায়ী শ্রমিক, আপনি কী বলবেন? 21শে জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সভা, ক্যাসেটটা দেখে নেবেন তো, ইউটিউবেতেও আছে এখনও তো। তিনি বললেন 99% আমফানে ক্ষতিগ্রস্তদের টাকা দেওয়া হয়েছে। সর্বৈব মিথ্যে কথা বলে। আর পরিযায়ী শ্রমিকদের নাকি ব্যাংক অ্যাকাউন্টে 1 লক্ষ করে টাকা পাঠানো হয়েছে। প্রহসন, তামাশা। আবার কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য বিভিন্ন প্রকল্প। আমাদের সুন্দরবনে তো লক্ষাধিক পরিযায়ী শ্রমিক আছে। কজন এই সুযোগ তারা পেলেন? এদের ভবিষ্যৎ বড় অনিশ্চিত। এসব তো খেলা তামাশা, এসবই তো চলছে। আর শুধু ভাষণ আর ভাষণ আর মিথ্যের প্রতিশ্রুতি। কেন রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে এত কথা বলা হচ্ছে? তা আমাদের সুন্দরবনের ছেলেমেয়েরা সবাই ল্যাপটপ আছে, সবাই স্মার্টফোন আছে। তো ছাত্রছাত্রীদের স্মার্টফোন অথবা ল্যাপটপ একটু দিক, কীভাবে তারা পড়াশুনো করবে, কীভাবে তারা পরীক্ষায় দেবে? এটা দীর্ঘস্থায়ী তো করোনা। আর এই করোনা বলুন, আমফান বলুন, কোথাও তৃণমূল আর বিজেপিকে দেখছেন মাটিতে গরিব মানুষের বিপদে পাশে দাঁড়ানো? যেখানেই দেখবেন বামপন্থী কর্মী, ছাত্র, যুব, তারা রক্তদান শিবির করছে, যতটুকু পারে সাহায্য তুলে গরিবের কাছে পৌঁছে দিচ্ছে। বামপন্থীর এই গরিব মধ্যবিত্ত মানুষের প্রকৃত বন্ধু। মানুষ অভিজ্ঞতার থেকেই ক্রমশ সেটা বুঝতেও পারবে। রায়দিঘির বিধায়িকা দেবশ্রী রায়ের উদ্দেশ্যে তিনি বললেন, আমি কি শুনবো? গত 1.5 বছর, প্রায় 2 বছর হলো বিধায়িকা তো বেপাত্তা। এমপিরও দেখা নেই, এমএলএরও দেখা নেই। মানুষ ফুসছে, এছাড়া কী বলবো? এছাড়া আমার তো এই ব্যক্তিগত আক্রমণ করার আমার ইচ্ছেও নেই, আমি করিও না। মানুষ অভিজ্ঞতা থেকে সবটা বুঝবে কারা প্রকৃত গরিবের বন্ধু। মানুষের কাছে যাব, মানুষের কাছে মানুষের কথা বলবো, আর কি। তিনি আরও বললেন, 2021 সালের বিধানসভা নির্বাচনে দলের লক্ষ্য কোন দিকে থাকবে? আমি তো পার্টির স্পোক্সম্যান না, তবে এইটা বলতে পারি, একদিকে ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে, দ্বিতীয়ত চোর বাটপালদেরও পরাস্ত করতে হবে। আমরা এইভাবেই চলার পক্ষপাতী। বয়সটা তার কাছে কোনো ব্যাপার নয়। এই 77 বছর বয়সেও তিনি বাঘের মতন গর্জে ওঠেন। নিয়মিত তিনি পার্টি কর্মীদের নিয়ে মিটিং করেন, আলোচনা করেন শুধুমাত্র মানুষের কথা মাথায় নিয়ে। বয়সটা বাধা না, মতাদর্শ আর মনের জোর। মতাদর্শের প্রতি গভীর আস্থা আর মনের জোর থাকলে বয়সটা কোনো বাধা না। আর পরিবারকে সময় দিতে পারেন? পরিবার মানে কী ঠিক? আমার গোটা রাজনৈতিক জীবনেই 3.5 বছর বিনা বিচারে জেল, 8 বছর আত্মগোপনের জীবন। পারিবারিক জীবনে জেনে আমার স্ত্রী ছিল, আমার সহধর্মিণী, পার্টিরও সে কর্মী ছিল, কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। যে নিজে গোটা পরিবারকে আমি যে মতাদর্শে বিশ্বাসী, সেই মতাদর্শে যদি তাদের যুক্ত করতে না পারি, আমি জনগণকে কীভাবে মতাদর্শে বিশ্বাসী করব? তারা তো আমার লড়াই আন্দোলন সংগ্রামের সাথী। তারই তৈরি জবাবিরাজ জ্ঞানায়ন পাঠশালায় প্রত্যেক শনি রবিবার অগন্তি মানুষের ভিড় হয়, কারণ সেখানে যে একদম বিনামূল্যে উন্নত মানের চিকিৎসা পাওয়া যায়। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই পরিষেবা পাওয়ার জন্য।
আমি প্রথম আমাকে লোক বলে যে কান্তিবাবুর স্কুলে ওখানে বিনা পয়সায় ডাক্তার আসছে, ওষুধও দিচ্ছে ফ্রিতে। তা বলতে আমি একদিন সময় করে এইখানে এলাম। এখানে এসে দেখি হচ্ছে গিয়ে সত্যি ডাক্তারবাবু আসছে। আর আমার হাই প্রেশার, মোটামুটি ওই ওষুধ খেয়ে প্রেশারও কম আছে। এর আগে ডাক্তার দেখাতে এসেছিলাম, তো ভালো হয়েছে। ছেলের দেখাতে নিয়ে এসেছি। বাড়ি আমার মিরপাড়া, উত্তর কুরবান দিঘি। আমার নাম আয়ুব মির। উপকার হয়েছে, ফিরে এসেছি আজকে ডাক্তার দেখাতে। সর্বত্র এই পরিযায়ী শ্রমিকদের ভবিষ্যৎ বড় অনিশ্চিত। কবে কোথায় আবার কাজে ফিরে যাবে তার কোনো ঠিক নেই। যা সঞ্চিত অর্থ তাদের শেষ। এই পরিযায়ী শ্রমিকরা তো যুবক। বার্তা একটাই, এই দুটো শক্তিকে পরাস্ত করতে হবে। একটা চোরজোচ্চোর বাটপাড়াদের দল, আর একটা বিভেদকামী শক্তি, ধর্মের নামে দাঙ্গা বাজাতে চায়, ধনিক শ্রেণীর দল। দুটো দলই প্রতারণা করে বেড়াচ্ছে। তো নরেন্দ্র মোদী প্রতারণা করেনি ইলেকশনের আগে? 15 লক্ষ করে টাকা ব্যাংকে ঢোকাবে, 2.5 কোটি লোককে চাকরি দেবে। কোথায়? এখন তো 23% উপরে তলানিতে ঠিক গেল জিডিপি। জিনিসপত্রের দামটা কি? আপনি 2011 সালে যদি বলেন জিনিসপত্রের দাম, চাল এখানে যদি দুধের স্বর আমরা 20 টাকায় কিনেছি, আজকে সেটা 48 টাকা। আলু কিনেছি 2011 আমরা 8 টাকা, এখন 32 থেকে 34। সর্ষের তেল কিনেছি আমরা 60 টাকায় 2011-তে, আজকে 110 কোটি। কি বলবেন আপনি? 2011 আর আজকের দাম তো ডবল। আবার এই করোনাতে যেটা হওয়া উচিত, স্যানিটাইজার, সাবান, মাস্ক, প্রতিষেধক, প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ওষুধ রেশনে বিনা পয়সার দিক। গ্রাম বাংলায় আংশিকভাবে ছড়িয়েছে করোনা। এই যখন ট্রেন চালু হবে তখন ব্যাপক ছড়াবে। ইতিমধ্যে বিশ্বে কিন্তু রেকর্ড ভারত। ওই সমাজতান্ত্রিক দেশ, বাদ দিন সমাজতান্ত্রিক দেশ, চীন বলুন, ভিয়েতনাম বলুন, কোরিয়া বলুন, কিউবা বলুন, বাদ দিন, আমাদের দেশে একমাত্র কেরালা যে করোনাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। আর এখানে তো লাফিয়ে লাফিয়ে অন্য রাজ্যে বাড়ছে। রাজ্য সরকার বলো, কেন্দ্রীয় সরকার বলো, কী হল দলেদের। গ্রাম বাংলায় যদি ছড়ায় ট্রেন চালু হওয়ার পরে, এই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আমাদের রাজ্য সরকারে নেই। এটা ভয়ঙ্কর বিপদের মধ্যে আমরা আছি কিন্তু। আর করোনা ভ্যাকসিন কবে বেরোবে, হঠাৎ আবিষ্কার হয়ে যাবে আমি মনে করি না। এটা দীর্ঘকালীন একটা প্রসেস। একদিন হয়তো আসবে, কবে আসবে এটা বলা যায় না। বাস্তবটা হলো কান্তি গাঙ্গুলির মতন মানুষেরা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন মানুষের জন্য। মানুষের ভালোবাসায় আপ্লুত হয়ে তিনি সৃষ্টি করেছেন সুন্দরবনের বুকে এক নতুন ইতিহাস। ক্যামেরায় প্রিয় গোপাল মুখোপাধ্যায়ের সাথে শুভেন্দু ঘোষের রিপোর্ট, সংকল্প নিউজ।